স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যজেলার সাথে আছে আমি শামীম জাহেদি। বিশ্বের খুব কম দেশে ডেনিম উৎপাদন হয়, সেই তুলনায় বাংলাদেশের ডেনিম বিশ্বে বেশ সমৃদ্ধ। চীনের চেয়ে প্রায় 50% বেশি পণ্য ইউরোপিয়ান ইউনিয়নে সরবরাহ করছে বাংলাদেশি ডেনিম শিল্প। বর্তমানে ডেনিমের প্রস্তুত প্রণালী খুবই আধুনিক, যেখানে আছে আধুনিক সেলাই এবং সুতার কাজ। আজ আমরা আলোচনা করতে চাই ডেনিম শিল্প নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন। জনাব ইফতেখার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো, আপনাকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ডেনিম শিল্প নিয়ে। ডেনিম শিল্প নিয়ে যখন আলোচনা করছি তখন আমরা জানতে চাই যে ডেনিম খুব সফিস্টিকেটেড একটি প্রোডাক্ট। গার্মেন্টস শিল্পের মধ্যে যদি একটা সাবসেক্টর বলি আমরা ডেনিমকে, এটা খুবই সফিস্টিকেটেড এবং এর বাজার যেমন সবাই যেমন সরবরাহ করতে পারে না, আবার সবাই সহজে বাজার ধরানো সহজ নয়। সেক্ষেত্রে এখন বলছি আমরা বাংলাদেশের যে ডেনিম, সেটা ইউরোপিয়ান বাজারে খুব ভালো একটা অবস্থান নিয়েছে। এটা আসলে বলা হয় যে পৃথিবীতে ডেনিমের বাজার হচ্ছে $60 বিলিয়ন ইউএস ডলার্স। সেইখানে আমরা আসলে 22% মতো আমাদের মার্কেট শেয়ার আছে। এই শেয়ার আসলে বাড়াতে যদি চাই, সামনের চ্যালেঞ্জটা কি দেখছেন আপনি? ডেনিম নিয়ে আলোচনা করার পূর্বে আমি যাকে নিয়ে আলোচনা করা উচিত তার নাম আপনি নিশ্চয়ই জানেন, মিস্টার লিভাইস, হু ইনোভেটেড দ্য ডেনিমস Right. ইন মে 1878-এ উনি এই ব্যবসাটা নিয়ে আসেন। আচ্ছা। প্রথমে 2 পেয়ার জিন্স উনি প্রোডাকশন করেন হ্যাঁ। এবং সেখান থেকে জীবন শুরু করেন। সেভাবেই ডেনিম উৎপাদন শুরু হয়, ডেনিম আসে। আচ্ছা। আপনি যে কথাটা বলতেছিলেন, আমরা ইউরোপিয়ান ইউনিয়নে খুব ভালো করছি, জি। কিন্তু পাশাপাশি আমরা আমেরিকান যে মার্কেটটা সবচেয়ে বড় মার্কেট, সেই মার্কেটে কিন্তু খুব ভালো করতে পারছি না। আচ্ছা। সেটার কারণ হলো সারা দুনিয়াতে যা ডেনিম উৎপাদন হয় তার 50% ডেনিম উৎপাদন হয় কিন্তু এশিয়াতে, আচ্ছা। আর বাকি 50% উৎপাদন হয় নর্থ আমেরিকাতে, ইটালিতে, টার্কিতে এবং আফ্রিকার কিছু কান্ট্রিতে। আচ্ছা। সেখানে তিউনিশিয়া আছে, তারপরে মরক্কো আছে, তাদের কাছে প্রোডাকশন হচ্ছে। এখন যে জিনিসটা দেখা যাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে যেহেতু আমরা ভালো করছি, তার প্রথম কারণ হলো আমাদের সেখানে জিএসপি বেনিফিট থাকার একটা বিরাট কারণ, সবচেয়ে বড় কারণ যেটা, সেটা জিএসপি বেনিফিট। জি। জিএসপি বেনিফিটের কারণে আমরা সেখানে ভালো ব্যবসা করতে পারছি। কিন্তু ডেনিম এমন একটা শিল্প, যে শিল্প আপনাকে মনে রাখতে হবে যে খুব এক্সপেন্সিভ ইন্ডাস্ট্রিজ। এটা প্রথমে এনভায়রনমেন্টাল প্রবলেম আছে, সেখানে এনার্জির প্রয়োজন আছে, জি। সেখানে ইনফ্রাস্ট্রাকচারের অনেক বেশি প্রয়োজন, যেই প্রয়োজনটা মেটাতে হবে আপনাকে। ইলেকট্রিসিটি, ইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি হতে হবে, ভেরি কোয়ালিটি ইলেকট্রিসিটি সাপ্লাই থাকতে হবে, কারণ ডেনিম যখন ডাইং শুরু হবে, সেখানে যদি কোনো কারণে ইন্টারাপশন হয়, তাহলে কিন্তু ডাইং ক্ষতিগ্রস্ত। হবে, রাইট। তো সেই কারণে ডেনিমকে খুব বেশি সফিস্টিকেটেড ওয়েতে কাজ করতে হয়, এবং ডেনিমের যে ইকুইপমেন্টস, সেই ইকুইপমেন্টসগুলো উন্নত দেশের থেকেই আনতে হয়। কিন্তু এখানে আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে চাইনিজরা তাদের টেকনোলজির কারণে, তাদের ইনোভেশনের কারণে তারা ডেনিম প্রাইসকে একটা সস্তার জায়গায় নিয়ে এসছে, চিপ মার্কেটের রেটে নিয়ে আসছে, যেখানে বাংলাদেশের জন্য একটা অসুবিধার কারণ হচ্ছে। বাংলাদেশ যে বেনিফিটটা এখন পাচ্ছে, সেই বেনিফিটটা হলো ইউরোপিয়ান ইউনিয়নের 22% যে মার্কেট বাংলাদেশ নিতে পেরেছে, সেটার কারণ জিএসপি বেনিফিট। আমি মনে করি সেটাকে যে আমাদেরকে যদি ডেনিম শিল্পকে আরও বেশি সমৃদ্ধশালী করতে হয়, তাহলে আমাদেরকে অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, এবং এটাকে যে কোনোভাবেই হোক এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করাতে হবে। এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করতে গেলে যেই পরিমাণ এক্সপেন্ডিচার আছে, সেই এক্সপেন্ডিচার কোনো না কোনোভাবে মানে আমাদের যেই ব্যাংক রেট আছে সেখান থেকে নিচে নেমে আনতে হবে, এবং বাইরের ইনভেস্টমেন্ট আনার ব্যবস্থা করতে হবে সেটা। আপনি বলছিলেন যে এখানে এক্সপেন্সিভ, কারণ আমরা যদি বলছি যে এই মুহূর্তে বাংলাদেশের যে ডেনিম বাংলাদেশে সরবরাহ করছে, তার চাহিদা রয়েছে বাংলাদেশের যে অ্যাকচুয়াল লোকাল যে ডিমান্ড, সেটা হচ্ছে বলা হচ্ছে 60 মিলিয়ন ইয়ার্স গজ, যেখানে বাংলাদেশি কারখানাগুলো শুধু যেটা ফ্যাব্রিক, সেখানে তারা দিচ্ছে 50%, অর্থাৎ 30 মিলিয়ন ইয়ার্স তারা সাপ্লাই দিচ্ছে। বাকি রয়েছে বিশাল একটা গ্যাপ। মূলত আমাদের যে ফ্যাব্রিক্স তৈরি হচ্ছে, মূলত তুলা থেকেই তৈরি হচ্ছে ফ্যাব্রিক্স। এইখানে কোনো ইনোভেশন আনা যায় কিনা? আমরা দীর্ঘদিন থেকে শুনছি বা বলছি যে বাংলাদেশের পাটের একটা বড় সম্ভাবনা রয়েছে, যে গবেষণা করেছে, পাটের জিনোম আবিষ্কৃত হয়েছে। এর পরবর্তী ধাপ হচ্ছে কত সূক্ষ্ম তন্তু দিয়ে মানে তন্তু সমৃদ্ধ পাট আমরা পেতে পারি। সেইখানে কি গবেষণা বেরোলে আমরা এখানে কোনো মিক্স আপ করে কি ডেনিম শিল্পে কি নতুন ধারা কি আনতে পারি আমরা? এই মুহূর্তে যেটা ডেনিম ট্রেন্ড, সেখানে দেখা গেছে যে তারা মানে বাইরের দুনিয়া যেটা করতেছে, সেখানে ধরেন টেনসিল নামে একটা ইয়ার্ন আছে, সেটাও ন্যাচারাল ফাইবার।
দেন মডাল আছে ন্যাচারাল ফাইবার, রেয়ন ইজ এ ন্যাচারাল ফাইবার, ওটা মিক্স করে ফাইবার মিক্স করে ডেনিম তৈরি হচ্ছে। আমি জানি না পাট নিয়ে এখনো গবেষণা হচ্ছে কিনা, কারণ আমাদের আমরা জানি না, দেশে আমরাও জানি না। আমাদের দেশে সবচেয়ে বড় অসুবিধা যেটা আমরা আগের আলোচনা আমি বারবার বলেছি যে আমরা কিন্তু R&D নিয়ে কোনো আলোচনা করি না, এবং আমাদের কোনো ইন্ডাস্ট্রিতে সেইভাবে R&Dর কোনো ব্যবস্থাও নেই। কারণ R&D করার জন্য যেই পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার সেই পরিমাণ ইনভেস্টমেন্ট আমরা করতে পারছি না। তাই আমি সেখানে যে মিক্সার করা যাবে কিনা সেই সম্বন্ধে আমি ওয়াকিবহাল না। এবং ডেনিম এমন একটা ফ্যাব্রিক, যেই ফ্যাব্রিক আপনাকে মানুষ খুব আরামদায়ক কাপড় পরতে চায়। জি। এবং আজকের দুনিয়াতে একসময় ছিল ডেনিম ইজ এ ভেরি ক্যাজুয়াল প্রোডাক্ট, বাট নাও ইট ইজ নট দ্যাট। মানুষ কিন্তু ফ্যাশন হিসাবে এটাকে, ইয়াংরা ফ্যাশন হিসাবে এটাকে নিয়ে গেছে, এবং এটা এমন হয়েছে যেটা অফিসিয়াল ড্রেস। আমেরিকাতে আপনি যদি যান, আমেরিকান কিন্তু অফিসিয়াল ড্রেস হিসাবেই তারা ইউজ করে এটাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে সেটা যদি মানে হার্শ হয়, যদি কাপড়টা হার্শ হয়, তাহলে চলবে কিনা সেটা আমার দেখা জানবে। যখন আসলে পাটের জন্য আবিষ্কৃত হয় তখন বলা হয়েছিল যে ভবিষ্যতে হয়তো বাংলাদেশ খুবই সূক্ষ্ম তন্তুর পাট পেতে পারে। সেই গবেষণা আসলে এগিয়ে নেওয়ার দরকার আছে বলে মনে হয়। আরেকটি বিষয়, আপনি যখন বলছেন ইনোভেশনের কথা বলছেন, যে আমরা জানি যে ইন্ডাস্ট্রি থেকে বলা হচ্ছে যে 100 লিটার পানির প্রয়োজন হয় এক জোড়া ব্লু জিন্স তৈরি করতে। এই খরচটা আসলে কমানো যায় কীভাবে? অনেকেই বলছেন যে আমার বাংলাদেশে অনেকে লেজার টেকনোলজি ইউজ করছেন, যার ফলে ব্লু জিন্সে বা যে কোনো জিন্সের ডিজাইন তৈরি করা করতে হচ্ছে, এবং এর ফলে পানি ব্যবহার এবং অনেক কেমিক্যাল ব্যবহারের যে প্রবণতা সেটা আসলে কমে আসবে। তবে এই বিষয়ে আপনার কাছে শুনবো, বিস্তারিত নেব। তার আগে নেব আমরা ছোট্ট একটা বিরতি। থ্যাংক ইউ। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন। আমরা নিচ্ছি 1 মিনিটের বিরতি। আলোচনা ফিরলাম খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। জনাব কাজী ইফতেখার হোসেন, আপনার সাথে আমরা আলোচনা করছি, এবং যেখানে বিরতিতে যাওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে কী ধরনের নতুন ইনোভেশন আনা যায়। লেজার টেকনোলজির কথা অনেকে বলছেন, সেটা আসলে কতটা কার্যকর হয় ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে? আপনি যেটা বলতেছিলেন পানি ইউজের কথা, সেটা হলো বেসিক্যালি ডেনিম যখন জিন্স, যখন ব্লু জিন্স যখন হয়, মানে যেটাকে গার্মেন্টস বলা হয়, সেখানেই হলো ওয়াশিং যখন করা হয় তখন এক্সপেন্ডিচারটা বেড়ে যায়। কারণ বাংলাদেশে অনেক বেশি পরিমাণ ওয়াশিংয়ে ওয়াটার ইউজ হয়। কিন্তু আজকে যে নতুন টেকনোলজি এসছে, টার্কিশরা নিয়ে এসছে, সেখানে তারা কিন্তু 100 পিস গার্মেন্টস তৈরি করার জন্য মাত্র 20 লিটার পানি তৈরি খরচ করে। আচ্ছা। তো সেখানে দেখা যাচ্ছে যে মেশিনটার যে মূল্য, সেই মূল্যটা দিতে হবে আপনাকে। সেই মূল্যটা হলো বাংলাদেশে যে মেশিন ইউজ হচ্ছে তার চাইতে 6 গুণ বেশি। তাহলে আপনি সেই 6 গুণ বেশি মেশিনটা যদি ইম্পোর্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেটা ব্যবহার করে পানির খরচ কমাতে পারেন, ইলেকট্রিসিটি খরচ কমাতে পারেন, এবং কেমিক্যাল কস্টিং কমাতে পারেন। কিন্তু তার জন্য যে মূলধনের দরকার, সেই মূলধনটা বাংলাদেশে সেইভাবে সেই অর্থে পাওয়া যাবে কিনা সেটা হলো আমার জানার বিষয়। এখন আমি বারবারই বলি যে বাংলাদেশের প্রথম সমস্যা যেটা, সেটা হলো ল্যান্ড ক্রাইসিটি। দ্বিতীয় সমস্যা হলো বাংলাদেশের এই মূলধন সমস্যাটা। কারণ হলো আপনি যখনই একটা ওয়াশিং ফ্যাক্টরি করতে যাবেন, তার জন্য যেই ল্যান্ডের প্রয়োজন হবে, সেই ল্যান্ডটা বাংলাদেশে এই মুহূর্তে সেইভাবে অ্যাভেলেবেল না। আমরা যদি ডেনিমকে এক্সপেন্ডিচার করতে চাই, অনেক বেশি বাড়াতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু অনেক বেশি ওয়াশিং ফ্যাক্টরি করতে হবে, এবং সেটা আধুনিক ওয়াশিং ফ্যাক্টরি করতে হবে। যে ওয়াশিং ফ্যাক্টরিগুলো টার্কিতে আমরা দেখে আসছি, ইভেন চাইনিজরাও সেইটুকু এখনও সেভাবে অ্যাডাপশন করতে পারেনি। কারণটা হলো মেশিনগুলোর অনেক বেশি এক্সপেন্সিভ, এবং সেটা ইটালিয়ানরা, চাইনিজরা জয়েন্ট ভেঞ্চারে এটা করতেছেন, তারা তাদের কোস্টিং ওই জায়গায়। তাহলে এখন এই অ্যাক্সেস টু ফাইন্যান্স যারা গার্মেন্টস ব্যবসা, তাদের জন্য আপনার কি পরামর্শ? তারা আসলে এগোতেই হবে, না হলে তো আসলে আমরা এনভায়রনমেন্টালি সাস্টেনেবল হতে পারবো না। সেটা যদি না পারা যায়, জিন্সের প্রসারের কথা যেটা বলছি আমরা, সেটা করতে পারবো না। তাহলে কি কি চান আপনারা? আমি মনে করি যেটা, সেটা হলো আমাদেরকে বাইরের ইনভেস্টরদেরকে নিয়ে এসে ইনভেস্টর নিয়ে আসতে হবে, সস্তার ইনভেস্টর, যে জন্য যেটা করা উচিত। অথবা সরকারকে কোনোভাবেই যে কোনোভাবে প্রণোদনা দিতে হবে, এখানে অর্থনৈতিক প্রণোদনা দিতে হবে, যেখানে ইন্টারেস্ট কমাতে হবে, ইন্টারেস্ট কমিয়ে মানে উদ্যোক্তাকে সাহায্য করতে হবে তার ইন্ডাস্ট্রি করার জন্য। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, যেটা বারবারই আমি বলি, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। আমাকে ওয়াটার দিতে হবে, আমাকে ইলেকট্রিসিটি দিতে হবে, এবং পাশাপাশি আমাকে জাগার ব্যবস্থা করে দিতে হবে। তাহলে আমার পক্ষে এটা আগে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। তা না হলে এগিয়ে নেওয়া যাওয়া অনেকটাই। ধন্যবাদ জনাব হোসেন। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার। সময় হলো একটা বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি ডেনিম শিল্প নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন সভাপতি কাজী ইফতেখার হোসেন। জনাব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বলছিলাম ডেনিমের কথা। আপনি বলছিলেন যে আমাদের এখানে R&D বা গবেষণার একেবারে অভাব নেই। এই কথা কিন্তু আমরা বিভিন্ন সময় উদ্যোক্তার কাছে শুনে থাকি যে আমাদের R&D খুব অভাব।
কে এই দায়িত্ব নেবে? সবসময় বলা হয়ে থাকে সরকার কিন্তু দায়িত্ব নিতে হবে, কিন্তু এটা তো প্রাইভেট সেক্টর ড্রিভেন ব্যবসা, তারা কেন এগিয়ে আসছে না? কোথায় বাধা আপনাদের? আপনাকে আমি সরকারকে কেন লাগবে সেটা আমি বলি। আমি রিসেন্ট ভিজিটের কথাই বলি। রিসেন্টলি আই ওয়াজ ইন ইথিওপিয়া, হুইচ ইজ ভেরি রিসেন্টলি কামিং আপ এ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। জি, শুনছি আমি সেটাই। সেখানে আমি যেটা দেখলাম যে সরকার এবং উদ্যোক্তারা সবাই মিলিতভাবে ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ সবাইকে নিয়ে বসে আলোচনা করে তাদের দেশে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা করা যায় গার্মেন্টসের, সেটার জন্য আলোচনা করছে তারা। আপনাকে এখানে যে কোনো যদি সেক্টরের দিকে যদি আপনি তাকান, আমি যে উদ্যোক্তা বা আমার যে সমস্যা, এটা নিয়ে আলোচনা করার কোনো কিন্তু ফোরাম আমাদের দেশে নেই। রাইট। আলোচনার উদ্যোক্তার আলোচনা করার জন্য যদি কোনো ফোরাম না থাকে, সে যদি তার কথাটা না বলতে পারে, তার সমস্যার কথাটা না বলতে পারে, তাহলে কিন্তু কোনো সমস্যারই সমাধান করা সম্ভব নাই হবে। আমরা বলতে পারবো সারাদিন, কিন্তু উদ্যোক্তাকে একটা জায়গায় থাকতে হবে। আমি এখন আইন পরিষদে যদি তাকাই, সেখানে কিন্তু উদ্যোক্তারা সেভাবে যে কোনো, আপনি যদি দেখেন যে মিনিস্ট্রি অফ কমার্সের যেই সেল হচ্ছে, সেখানে কি উদ্যোক্তা আছেন তার কথা বলার জন্য যে এই সমস্যা আমার ফেস করতে হচ্ছে, সেই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন? আমাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস করা হয়েছে, সেই ওয়ান স্টপ সার্ভিসে কিন্তু কোনো উদ্যোক্তা নেই। উদ্যোক্তার কাছে যে আমি যেইভাবে ইজিলি যেতে পারবো, সেইভাবে কিন্তু আমি একজন ব্যুরোক্রেটের কাছে সেভাবে ইজিলি যেতে পারবো না। তাই আমাদের জন্য আমি মনে করি যে উদ্যোক্তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য উদ্যোক্তাদেরকে বিভিন্ন জায়গায়, স্টেক হোল্ডার জায়গায় রাখতে হবে। তা না হলে এই সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসা যাবে না। আসেন এবার R&Dর কথাটা যেটা বলতেছিলেন আপনারা, এটা ব্যবসায়ীদের ব্যাপার, ব্যবসায়ীরা এটা সমাধান করবে। হ্যাঁ, এটা ব্যবসায়ীদের ব্যাপার, ব্যবসায়ীরা একটা জায়গা পর্যন্ত যেতে পারবে, কিন্তু তারপরে তো নিশ্চয়ই সরকারের সেখানে এগিয়ে আসতে হবে। শুরুটা তো আপনারা করতে পারেন। আমরা শুরু করতে পারি, কিন্তু যে কোনো জিনিস আজকে পর্যন্ত কিন্তু দেখেন আমাদের দেশে কারিকুলামের মধ্যে কিন্তু কোনো গার্মেন্ট সেক্টরকে নেওয়া হয় না। কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে কারিকুলামে কি আপনি পেয়েছেন যেখানে গার্মেন্ট সেক্টর নিয়ে আলোচনা হচ্ছে না। কিন্তু এটা বিশাল একটা সেক্টর, যেখানে আপনি $30 বিলিয়ন, $28 বিলিয়ন অলরেডি এক্সপোর্ট করেছেন। আপনি আশা করছেন আরো বড় করে কিছু করবেন, কিন্তু সেখানে কিছু ব্যবস্থা নেই। কিন্তু আপনি যদি ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে যান, সেখানে যে R&D সেক্টর তৈরি করা হয়েছে তাদের টেক্সটাইলের জন্য, গার্মেন্টসের জন্য, সেটা কিন্তু বিশাল। আমাদের টেক্সটাইল বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু সেখানে ইকুইপমেন্টস তো নেই। ইকুইপমেন্টস তো থাকতে হবে। সেটা আসলে আমাদের সব মানে সামাজিক মানে সব ক্ষেত্রে যেটা হয়, সব কিছুতেই আমরা পিছিয়ে আছি, এখানেও হয়তো পিছিয়ে আছি। কিন্তু আপনারা নিজেরা কোনো রিসার্চ বা শুরু করবেন, বা কোনো রিসার্চ অর্গানাইজেশনের সাথে নিজেরা কি কোনো চুক্তিবদ্ধভাবে কিছু করতে পারেন কিনা, সেটাও তো যৌথ উদ্যোগে চেষ্টা করা যেতে পারে। ধরেন আমরা বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট বাইরে যারা আছে তাদের সঙ্গে সমন্বয় করে হয়তো আমাদের ছেলে পেলেকে ট্রেন করে নিয়ে আসতে পারা যায় কিনা, সেটার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী যদি কোনো কিছু করতে চান, তাহলে নিজস্ব ক্যাপাবিলিটি থাকতে হবে। আমাদের দীর্ঘমেয়াদী করার জন্য ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনি যেটা বলেছেন R&D, আমি ডিজেলের অফিসে গিয়েছিলাম, তাদের নিজস্ব R&D আছে, কিন্তু সেই R&D করার জন্য সে যে বেনিফিটটা পাচ্ছে গভর্নমেন্ট থেকে, সেটা অন্যরকম ভাবে সে পাচ্ছে। সে যখন ট্যাক্স দিচ্ছে, সে ট্যাক্সে তাকে, কর্পোরেট ট্যাক্সে তাকে ওটা বেনিফিট দিয়ে দিচ্ছে যে এইভাবে হচ্ছে। যেমন আমি একটা আলোচনা করি, আজকের আলোচনার মধ্যেই আমি একটা জিনিস বলতে চাচ্ছি। আপনার চাইনিজরা যখন বিদেশে ফেয়ার করতে যায়, তখন কিন্তু সরকার কোনো পয়সা তাকে দেয় না। আমাদের দেশে আর আমাদের সরকার কিন্তু আমাদেরকে মার্কেটিং করার জন্য ইপিবিকে পয়সা দিয়েছেন, যে আমাদেরকে উদ্যোক্তাদেরকে পয়সা দেওয়ার জন্য। চাইনিজ গভর্নমেন্ট কিন্তু সেটা দেয়নি। চাইনিজ গভর্নমেন্ট বলছে যে তুমি যাও, সেখানে তুমি তোমার ফেয়ার করো, ফেয়ার করার পরে কি পরিমাণ ব্যবসা তুমি পেলে তার উপর নির্ভর করে তোমাকে আমি একটা ইনসেন্টিভ দেব। তাহলে সেখানে কি দাঁড়াচ্ছে, তখন আমি কিন্তু অনেক বেশি এগ্রেসিভ থাকবো ব্যবসাটা করার জন্য। রাইট। আমি আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে যখন বলছি আমরা ডেনিমের উন্নয়ন চাই, সেক্ষেত্রে ডেনিমের নিজস্ব একটি ব্র্যান্ডও আমরা চালু করতে পারি কিনা। শুধু ডেনিম না, আমরা পোশাকের অন্য কোনো ক্ষেত্রে সেই অর্থে আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ড তৈরি হয়নি, ডেনিমের ক্ষেত্রে কি আমরা শুরু করতে পারি? কিছু কিছু প্রতিষ্ঠান করেছে, যেমন ব্লু এক্স অনলি, একটা নতুন একটা ব্র্যান্ড বাংলাদেশে এখানে করছেন, কিন্তু ঠিক ব্যাপকভাবে সেভাবে গড়ে ওঠেনি। বাধা কোথায় যদি নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে চাই আমরা? আমরা যদি দেখি, তাকাই, আমাদের চাইতেও যারা উন্নত, জি, জাপানিজ ইউনিক্লোন নামে তাদের একটা ব্র্যান্ড আছে, আচ্ছা, আপনি জানেন। সেই ব্র্যান্ডটিও কিন্তু এখন পর্যন্ত সাকসেসফুলি সে সারা দেশে, পৃথিবীতে কোথাও করতে পারেনি। কারণ আমাকে প্রথম দেখতে হবে যে আমি যাকে মার্কেটিং করবো, যে এখানে আমেরিকা, ইউরোপ, তারা আমার এই এশিয়ান জিনিসটা গ্রহণ করবেন কিনা, তাকে আমাকে চিন্তা করতে হবে তাকে নিয়ে করার জন্য। যেমন ধরেন এই ডেনিমের জন্য যেই ফেয়ারগুলো হয়, আপনি কিন্তু বলেছিলেন যে ডেনিম যে তৈরি উৎপাদন হয় তার অর্ধেকই হয় এশিয়াতে। কিন্তু ডেনিমের যে ফেয়ারটা হয়, বড় ফেয়ার যেটা হয়,
প্রিমিয়ার ভিশন ফেয়ার, সেই ফেয়ারটাতে কোনো বাঙালি মানে এশিয়ান উদ্যোক্তা যেতে পারেন না। সমস্ত উদ্যোগগুলো থাকেন আমেরিকানরা এবং ইউরোপিয়ানরা, এশিয়ানদের কোনো স্টল সেখানে থাকেন না। কিন্তু চাইনিজরা কি করেছেন, চাইনিজ একটা এক্সপার্টিস গ্রো করেছেন, তারা করেছেন কি একটা ইউরোপিয়ান কোম্পানি খরিদ করেছেন, করে তার প্রজেকশন করতেছেন, এইভাবে তারা গিয়েছেন। সেই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে যে আমরা কিভাবে সেখানে যেতে পারি। এখন আমি যদি ব্রেড এন্ড বাটারে না যেতে পারি ঠিক মতো, আমি যদি বিভিন্ন জায়গায় যাওয়ার আমার অ্যাক্সেস না থাকে, তাহলে কিন্তু আমি কিছুই জানতে পারবো না কি হচ্ছে। ডেনিমের সবচেয়ে বড় জিনিস, ডেনিম টেক্সটাইলের জন্য সবচেয়ে বড় ফেয়ার হলো প্রিমিয়ার ভিশন। আপনাকে সেখানে যেতে হবে, আপনাকে যাওয়ার জন্য সেই অ্যাক্সেসটা থাকতে হবে। আপনি শুধু এক্সিবিটর হিসেবে যেতে হবে, দেখার জন্য জেলে হবে না। আমরা যদি ভ্যালিডেশন করতে চাই ডেনিমের ক্ষেত্রে, আরেকটি বড় বিষয় আমরা হয়তো আলোচনা করতেই পারি, সেটা হচ্ছে যেহেতু এটা ফ্যাশনেবল, অনেক ফ্যাশনেবল, সেখানে ডিজাইনের পার্টে সেইখানে কি আমাদের কোনো এক্সপার্টিস গ্রো করছে কিনা বা হচ্ছে কিনা? আমি ডিজাইনিং পার্টের ব্যাপারে অনেক বেশি নেগেটিভ। এটার কারণ হলো আমি যার কাছে মার্কেটিং করতে তারা ইউরোপিয়ান এবং তারা আমেরিকান, দুইটাই দেশ। আপনি দেখবেন তারা যে জিনিসটা ব্যবহার করে, আজকের ডেনিমের যে ট্রেন্ড সেটা হলো ওল্ড লুকিং ট্রেন্ড, যেটা আমরা কখনো চিন্তাও করতে পারি না। এবং ডেনিমের ট্রেন্ড হলো ইয়েলো, ব্লু, বিভিন্ন কালারের পেন্টিং হচ্ছে, তার উপরে বেইজ লাগানো হচ্ছে, তার উপরে অনেক রকম টেন্টিং করা হচ্ছে, যেগুলো আমাদের চিন্তা চেতনার বাইরে, কারণ আমরা ওইভাবে বড় হইনি। আমাকে চিন্তা করতে হবে, ওই দেশের মার্কেটিং করতে হলে, ওই দেশের ডিজাইনিং করতে হলে ওদেরকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, এনে তারপর ডিজাইনিং করা যেতে পারে। কিন্তু আমি এইভাবে আমি কোনোদিনই তার কাছে যেতে পারবো না, কারণ একটা আমেরিকান বা একটা ইউরোপিয়ান ছেলের মানসিকতা আমার মানসিকতার সঙ্গে অনেক বেশি ডিফারেন্স। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে যেহেতু ফ্যাশন সচেতন, এখন তাদের কাছ থেকে নিয়ে আসাও কি আমাদের, নাকি আমাদের কিছু লোক সেখানে যে ঘুরে আসতে পারে তারপরে করতে পারে, সেখানে কিছু হলো তো আপনার কস্ট এফেক্টিভটা কমে যেতে হতো, খরচ হতো? আমাদের লোকজন যেতে পারে। ধরেন আমরা সবাই জানি যে ডেনিম কোথায় কোথায় এক্সিবিট হয়, সেখানে আমাদের যাওয়া উচিত, দেখা উচিত, এবং সেখান থেকে কিছু ধারণা নিয়ে এসে কাজ করা উচিত, সেটা আমি মনে করি। কিন্তু আপনি যদি ফ্যাশন ডিজাইন করতে যান, সেটার জন্য যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, কারণ তারা বারবারে ফ্যাশন ডিজাইনার যখন আপনার ডেভিড বেকহামের ওয়াইফ হয়, তখন আপনার কিন্তু অবস্থান কোনো কিছু থাকে না সেখানে। আপনাকে বুঝতে হবে যে ফ্যাশন ডিজাইনার কে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যারা কাজী ইফতেখার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, আমরা ভবিষ্যতে নিশ্চয়ই আলোচনা করবো। তবে আমরা এই আশা করবো যে ডেনিমে বাংলাদেশে যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা এগিয়ে নিতে পারবেন উদ্যোক্তারা, এবং আমরা ঠিক আমাদের যখন আমরা বলছি যে আমরা $50 বিলিয়ন এক্সপোর্টের কথা ভাবছি, এবং সেখানে ডেনিম বা জিন্স একটি বড় ভূমিকা রাখবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতি ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।